হ্যালো বন্ধুরা, আমরা আবারও ফিজিক্স লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমাদের আজকের লাইভ ক্লাসটা হচ্ছে প্রথম ক্লাসটা, অর্থাৎ এখন 7টা বাজে। এই ক্লাসটা হচ্ছে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞানের উপরে। এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে একটা হচ্ছে এক্স রে। তো এক্স রে ছাড়াও আমরা আরো যা জানি আলোচনা করব সেটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভ বা ম্যাটার ওয়েভ। এছাড়া আমরা আলোচনা করব হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তার যে নীতি সেটা নিয়ে। এছাড়া খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অর্থাৎ পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আমরা হচ্ছে আরেকটা ছোট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কম্পটন স্ক্যাটারিং বা কম্পটন ইফেক্ট যেটাকে বলে। আর স্ক্যাটারিং বা আলোর যে বিক্ষেপণ, এই বিষয়টা আজকে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আলোর বিক্ষেপণের কারণে কি হয় এবং সেটা কিভাবে হয়, হলে তার ইফেক্ট কি পড়ে। তো এরকম বিক্ষেপণের কারণে অনেক ঘটনা ঘটে স্ক্যাটারিং এর কারণে, যেটা আমরা বাস্তব জীবনে দেখতে পাই প্রায় প্রতিদিনই। তো ওই ঘটনাগুলো আমরা কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো মোটামুটি এই নিয়ে হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা। আর দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে আপেক্ষিকতা বা রিলেটিভিটি নিয়ে, এবং এই সংক্রান্ত যত গাণিতিক সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি এক্ষুনি ক্লাসটা শুরু করতে যাচ্ছি, এবং তোমরা জানোই শুরুতেই তোমরা কে কোত্থেকে ক্লাস করছো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। তাহলে আমি হচ্ছে কমেন্টগুলো দেখে বুঝতে পারবো কে কোত্থেকে ক্লাস করছো। এবং কারো যদি কোনো বিষয় নিয়ে, স্পেসিফিক কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, তখন তুমি সেটা চাইলে আমাকে কমেন্টে করতে পারো, এবং আমি সেই প্রশ্নগুলো দেখে তোমাকে উত্তর দিতে পারবো। তো দেখো, আমি অলরেডি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের ক্লাসে অলরেডি এসে জয়েন করেছো। যেমন আমি দেখতে পাচ্ছি সুজন, আলো, তারপর আমি দেখতে পাচ্ছি বাঁধন মোল্লা, জয়, ঐশী, তারপর ক্যালেল, আকাশ, আমি দেখতে পাচ্ছি কিনারা ইসলাম, তাসনিম, মারুফ, তারপর আমি দেখতে পাচ্ছি তারিক হোসাইন এবং শাহাবুদ্দিন সাহেব এবং রায়হান। তোমরা অলরেডি আমাদের ক্লাসে এসে জয়েন করেছো। তো যে যেখান থেকে ক্লাস করছো তোমরা অলরেডি লিখে জানানো শুরু করেছো, তোমাদেরকে ধন্যবাদ। তো আমি প্রথমেই এক্স রে নিয়ে কাজটা শুরু করি, ক্লাসটা শুরু করি। দেখো, তো আমরা এক্স রে একটা ব্যবহার সবাই অলরেডি জানি, আমাদের সবারই হয়তো জীবনে কোনো না কোনো সময় একবার এক্স রে করতে হয়েছে। তো এক্স রে করার সময় কি হয়, তুমি এক্স রে মেশিনের সামনে দাঁড়ালে সেই এক্স রে যেটা তুমি দেখতে পাও না সেটা শরীরের ভিতর দিয়ে ভেদ করে চলে যায়, কিন্তু হাড়ের ভিতর দিয়ে যায় না। যার কারণে পিছনে যদি ফটোগ্রাফিক প্লেট থাকে, এক্স রে প্লেট, তখন সেখানে তোমার হাড়ের একটা ইমপ্রিন্ট পড়ে যায় বা একটা ছাপ পড়ে যায়। তখন তুমি সেখানে দেখতে পারো যে হাড়গোড় গুলো কিভাবে আছে, বা ইন্টারনাল অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো চাইলে কিছুটা আবছা হলেও দেখা যায়। এবং হাড় ভেঙে গেলে বা কোথাও যদি সমস্যা হয়, ডিসপ্লেস হয়ে যায়, তখন এটা খুব স্পষ্ট দেখা যায়। তো আমরা এখন সেটাই জানবো যে এই এক্স রে এটা কিভাবে তৈরি করা হয়, এই জিনিসটা আমরা একটু দেখব। তো দেখো, এক্স রে তৈরি করার জন্য দরকার একটা এক্স রে টিউব। এই এক্স রে টিউবের ব্যাপারটাই আসি, সেটা আমরা কিভাবে সেট আপ করবো এবং সেটা দিয়ে কিভাবে এক্স রে তৈরি করব। আমি যদি এখানে টিউবটাকে একটু বড় করে আঁকি, এই টিউবটা এরকম, এর ভেতরটা প্রায় বায়ু শূন্য। তো এখানে একটা মেটালিক অংশ থাকে, এটা মেটালের তৈরি। তো এটা থাকে হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ থাকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যানোড। আর এইখানে থাকে আরেকটা ক্যাথোড, যেখান থেকে ইলেকট্রন বের হয়ে আসবে, এটা থাকবে আমাদের নেগেটিভ। কিন্তু এই ক্যাথোডটাকে ফিলামেন্ট দিয়ে গরম করা হয়, এই ক্যাথোডটাকে ফিলামেন্ট দিয়ে গরম করা হয়। গরম করলে এখানে ইলেকট্রন গুলো থার্মাল এমিশনে বা তাপীয় নিঃসরণের কারণে বের হয়ে আসে। এই ব্যাপারটা আরেকটু বলি। এই পাশটাকে আমি যদি একটা কয়েলের সাহায্যে উত্তপ্ত করি, গরম করতে থাকি, তখন এই মেটাল বা ধাতুর মধ্যে যে ইলেকট্রন গুলো থাকে, সে ইলেকট্রন গুলো শক্তিটা গ্রহণ করবে। শক্তিটা গ্রহণ করে সে উচ্চতর স্তরে উঠে যাবে, এবং এরকম করে ইলেকট্রন গুলো উচ্চতর স্তরে উঠতে থাকলে এই মেটাল থেকে খুব সহজে ইলেকট্রন গুলোকে বের করে নিয়ে আসা সহজ হবে, অর্থাৎ পরমাণু থেকে বাইরে বের হয়ে আসবে, তখন খুব ইজিলি এদেরকে বের করা যাবে। তো থার্মাল এমিশন বলছি আমরা এটাকে, তাপীয় নিঃসরণ। তো এখন ইলেকট্রনটা যে বের হয়ে আসলো, ইলেকট্রন দেখবে যে এটা মাইনাস এটা প্লাস, তার মানে এদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে। তো ইলেকট্রন তো হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে যায়। সো একটা ইলেকট্রন যখন এদিকে আসা শুরু করবে, যত কাছে আসবে এই প্লাসের, যত কাছে আসবে তত তার ভেলোসিটি বা বেগ বাড়তে থাকবে। এক সময় সে প্রচন্ড বেগে এসে এই মেটালের গায়ে আঘাত করবে। যখন এই মেটালের গায়ে আঘাত করবে তখন কি হবে একটু দেখো। আমরা জানি একটা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শেলে ইলেকট্রনগুলো সাজানো থাকে। তো এই শেলে যে ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনের চেয়ে উপরের শেলের ইলেকট্রনের শক্তি কিন্তু বেশি। তারও উপরের শেলে যে ইলেকট্রন থাকবে তার শক্তি আরো বেশি। অর্থাৎ একটা সেন্টার থেকে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে
যত আমরা ধীরে ধীরে উপরে উঠতে থাকবো তত ইলেকট্রনের শক্তি বাড়তে থাকে। তো বাইরে থেকে যে ইলেকট্রনটা প্রচন্ড বেগে ছুটে আসলো, ওই ইলেকট্রনটা এসে ভিতরে ঢুকে যাবে, ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যাবে, এবং ধরো ওর ধাক্কায় এই ইলেকট্রনটা তার জায়গা থেকে সরে গেল। তাহলে দেখো এই জায়গায় কক্ষপথে বা শেলে একটা জায়গা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা থাকতে পারবে না, এখানে কোনো একটা ইলেকট্রনকে আসতে হবে। এখন ধরা যাক উপরের স্তর থেকে ইলেকট্রন যদি এখানে নেমে আসে, এই উপরের স্তরে তো ইলেকট্রনের শক্তি বেশি ছিল, তাই না? কিংবা এখান থেকেও নেমে আসতে পারে, তো এই স্তরে তো ইলেকট্রনের শক্তি আরো বেশি ছিল। তাহলে নিচের স্তরে যেহেতু শক্তি কম, তাই উপরের স্তর অর্থাৎ শক্তিশালী স্তর থেকে নিচের স্তরে নেমে আসলে এই ইলেকট্রন এই বাকি এনার্জিটুকু ছেড়ে দিবে। ইলেকট্রন কি আকারে এনার্জি ছেড়ে দিবে? ইলেকট্রন এনার্জিটা ছেড়ে দিবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বক তরঙ্গ আকারে। তো এই শক্তির পার্থক্যের উপরে নির্ভর করবে সেই তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হবে। যদি দুই শক্তি স্তরের পার্থক্য বেশি থাকে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হয় অনেক ছোট, কারণ যত ছোট তরঙ্গ দৈর্ঘ্য তত শক্তিশালী ফোটন। তাহলে আমি যা বললাম সেটা আরেকবার একটু সামারাইজ করি, আমি একবার রিপিট করি, তাহলে তোমরা আবার সবাই ভালো করে বুঝতে পারবে। এখানে মাইনাস অর্থাৎ ইলেকট্রন সাপ্লাই দিচ্ছি আমরা, এই ফিলামেন্টটাকে গরম করার ফলে এখান থেকে ইলেকট্রন বের হয়ে আসলো। সেই ইলেকট্রন এই পজিটিভের আকর্ষণে জোরে ছুটে এসে এই মেটালে এসে ধাক্কা দিবে। ধাক্কা দিলে সে কোনো না কোনো একটা ভিতরের শেল থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে দিবে। ফলে উপরের স্তরের শক্তিশালী ইলেকট্রন তার শক্তি ছেড়ে দিয়ে নিচের জায়গাটা নিয়ে নিবে। এই যে শক্তি ছেড়ে দিল, সেই ছেড়ে দেয়া শক্তিটাই হচ্ছে আমাদের এক্স রে। আমরা এই দুই প্রান্তের ভোল্টেজ যত বাড়াবো তত এই তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে। তার মানে আমি যদি একেবারে কম কম ভোল্টেজ দেই তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি আরো বড় হবে? বড় তরঙ্গ দৈর্ঘ্য এক্স রে না। যদি আমি ভোল্টেজ আরো বেশি বেশি দেই, কিলো ভোল্ট রেঞ্জে চলে যাই, কয়েক হাজার ভোল্ট, তখন হচ্ছে এক্স রে বের হবে। তো আমি যদি ভোল্টেজ আরো একটু বাড়িয়ে দেই তখন কি হবে? আরো শক্তিশালী এক্স রে বের হবে, আরো ছোট তরঙ্গ দৈর্ঘ্যের, তাই না? তো কম একটু লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রে, কিন্তু এক্স রে এর মধ্যে একটু বড় তরঙ্গ দৈর্ঘ্যের অর্থাৎ অপেক্ষাকৃত দুর্বল এক্স রে, সেটাকে বলা হয় সফট এক্স রে। আর যেটা আরেকটু কম তরঙ্গ দৈর্ঘ্যের অর্থাৎ অপেক্ষাকৃত শক্তিশালী, সেটাকে বলা হয় হার্ড এক্স রে। তো এই হার্ড এক্স রে কোথায় ইউজ করে? ধরা যাক কোন একটা বক্সের ভিতরে কিছু একটা তুমি বাইরে থেকে স্ক্যান করে দেখতে চাও, তখন তুমি এই এক্স রে ইউজ করতে পারো। বা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, যে তুমি একটা যন্ত্র বানালে তার মধ্যে কোথাও ফাটল রয়ে গেল কিনা, বা ছিদ্র রয়ে গেল কিনা, বা ডিফেক্ট রয়ে গেল কিনা, সেটা তুমি এক্স রে করে দেখতে পারো। তারপর হচ্ছে হিউম্যান বডির ভিতরে দেখার জন্য আমরা এক্স রে ইউজ করি। সেখানে হচ্ছে খুব বেশি রেডিয়েশন দিলে আবার সমস্যা, মানুষের বডিতে নানা রকম প্রবলেম দেখা দিবে। ইনফ্যাক্ট এক্স রে মেশিন দিয়ে যে আমরা এক্স রে করি মানুষকে, তখন কিন্তু এক্স রে মেশিনটা খুবই 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 অল্প সময়ের জন্য এক্স রে রেডিয়েশনটা তৈরি করে, জাস্ট একটা ফ্ল্যাশ দেওয়ার মতো। যদি বেশিক্ষণ জিনিসটা হয় তাহলে বডির মধ্যে আস্তে আস্তে ওই রেডিয়েশনের ইফেক্ট পড়া শুরু করবে, এবং সেখান থেকে অনেক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমরা এক্স রেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম। তো এর মধ্যে আরো অনেকেই আমাদের ক্লাসে এসে জয়েন করেছো, যেমন আমি আরো অনেকেই দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে এসে জয়েন করেছো। আমি দেখতে পাচ্ছি বাঁধন মোল্লা, তারপর আমি দেখতে পাচ্ছি সাহেব, রায়হান, লাবণ্য আমিন, তারপর নিসার উদ্দিন, সুপ্তি, তারপর আমি দেখতে পাচ্ছি রাহাত, তারপর আমি দেখতে পাচ্ছি প্রতীক। প্রতীক বলেছো যে প্ল্যাঙ্কের ব্ল্যাক বডি রেডিয়েশন বা কালো কৃষ্ণ বস্তুর বিকিরণ নিয়ে কিছু কথা বলতে। হ্যাঁ, আমরা এরপরে কৃষ্ণ বস্তুর বিকিরণে যাব একটু। তারপর আমি দেখতে পাচ্ছি আদনান ইশতিয়াক, আকাশ, নজরুল, তারপর আমি দেখতে পাচ্ছি নিসার, তাসিন রহমান, তারপর আমি দেখতে পাচ্ছি উজ্জ্বল সরকার, ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য, মিতুল, তাসনিম রহমান, তুষার, সাইফুল ইসলাম, নেসার উদ্দিন, তাসনুভা, সাকিব হক, আইমান। আইমান বলেছো যে এভরিওয়ান ওয়ান্টস মোর ক্লাস ফ্রম ইউ। অবশ্যই চেষ্টা করা হবে আর একটু বেশি ক্লাস নেওয়ার জন্য। ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আমি দেখতে পাচ্ছি অলিন্দ সরকার, হাসান, নাকিব, তারপর তাসনিম, মেঘ, মিতুল, তারপর আমি দেখতে পাচ্ছি ফিরোজ, সানি আলম, মুত্তাকি, সিফাত, তারপর আমি দেখতে পাচ্ছি পারভেজ শেখ, তারপর মশিউর, রাকিব, তারপর আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব। হ্যাঁ আইমান, তুমি আছো অলরেডি, আমরা দেখতে পেয়েছি। তানজিল, তারপর তানভীর, ফয়সাল, শান্ত, তারপর আমি দেখতে পাচ্ছি নোভেল, হাই নোভেল, মিম, রানা, তারপর আমি দেখতে পাচ্ছি তৌহিদ রহমান, আনামুল হক, রকি, সোহান আহমেদ, মহারানী, ওয়ালিদ হাসান,
তারপর আমি দেখতে পাচ্ছি হাসান, সানি এবং বিপ্লব তোমরা ক্লাসে জয়েন করেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এক্স রে এর পর একটু প্রতীক যেটা আমাদের কাছে দাবি করেছে, প্ল্যাঙ্কস ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণ বস্তুর বিকিরণ, এই জিনিসটাতে একটু যাই। একটু খেয়াল করো সবাই, কৃষ্ণ বস্তু বলতে আসলে আমি কি বুঝবো? কৃষ্ণ বস্তু বলতে সবসময় যে কালো বস্তু বুঝবো তা না। কৃষ্ণ বস্তুর আমি চাইলে একটা সংজ্ঞা দিতে পারি মোটামুটি। সেটা হচ্ছে এমন কোন বস্তু যাতে আমি যদি কোনো আলো ফেলি বা কোনো রেডিয়েশন যদি আমরা তার দিকে দেই, সে ওই রেডিয়েশনটুকু অ্যাবজর্ব করে নেবে, অর্থাৎ ওর ভিতর দিয়ে যেতে দিবে না। তার মানে বস্তুটা ওপ্যাক বা অস্বচ্ছ হবে। সো সে রেডিয়েশনটুকু অ্যাবজর্ব করে নেবে এবং এর সাথে সাথে কি করবে, যদি আমরা ওই বস্তুটাকে আস্তে আস্তে উত্তপ্ত করতে থাকি তাহলে সে চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছড়াতে থাকবে। তো এই যে রেডিয়েশন ছড়াবে সেটা কোন ফ্রিকোয়েন্সিতে বেশি ছড়াবে, কোন ফ্রিকোয়েন্সিতে কম, সেটা চাইলে ওই যে প্ল্যাঙ্কস ব্ল্যাক বডি রেডিয়েশন দিয়ে দেখানো যায়। সো এখন ধরো আমরা একটা কৃষ্ণ বস্তু নিলাম, ধরো এটা হচ্ছে আমাদের কৃষ্ণ বস্তু। তো আমরা যদি এটা টেম্পারেচার বাড়াতে থাকি তখন এটা আস্তে আস্তে বিকিরণ করা শুরু করবে। টেম্পারেচার কম থাকলে বিকিরণ কম করবে, আর যদি টেম্পারেচার আরো বেড়ে যায় তখন বিকিরণ বা রেডিয়েশনের পরিমাণও আস্তে আস্তে বাড়তে থাকবে। তো ভিনের সরণ সূত্র থেকে এই জিনিসটা একটু দেখানো যায়। ধরা যাক আমরা এদিকে নিলাম হচ্ছে ওয়েভলেংথ, এদিকে নিলাম আমরা ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এদিকে নিলাম আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বা ওয়েভলেংথ। আর এদিকে যদি আমরা নেই যে রেডিয়েশনের জন্য যতটুকু এনার্জি সে ছেড়ে দিচ্ছে, রেডিয়েশন এনার্জি, তাহলে ধরা যাক লো টেম্পারেচারে কি হবে। লো টেম্পারেচারে এরকম হয়, এরকম একটা অবস্থা দেখা যায় যে সে কম তরঙ্গ দৈর্ঘ্য ছাড়ে, বেশি তরঙ্গ দৈর্ঘ্য ছাড়ে, কিন্তু একটা পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্য একটা নির্দিষ্ট ওয়েভলেংথে একটু বেশি ওয়েভ বিকিরণ করে। এরপর ধরা যাক এটা ছিল টেম্পারেচার T1, এবারে আমরা টেম্পারেচার একটু বাড়িয়ে দিলাম, টেম্পারেচার বাড়িয়ে আমরা T2 করে দিলাম। তখন গ্রাফটা কেমন হবে? তখন গ্রাফটা একটু এদিকে সরে আসবে, দেখো এই যে। তার মানে এখন বেশি তরঙ্গ মানে বেশি শক্তি বিকিরণ করবে আরো একটু কম তরঙ্গ দৈর্ঘ্যে, একটু ছোট তরঙ্গ দৈর্ঘ্যে বেশি শক্তি বিকিরণ করবে। আমরা যদি টেম্পারেচার এখন T2 এর থেকেও, এটা ছিল T1, এটা ছিল T2, তো আমরা যদি T2 এর থেকেও বাড়িয়ে দেই, T3 করে দেই, ধরো এই নেক্সট হচ্ছে T3 এর জন্য, সেটা হচ্ছে এরকম। সেখানে দেখো যত আমি টেম্পারেচার বাড়াচ্ছি, এটা হচ্ছে T3 এর জন্য, যত আমি টেম্পারেচার বাড়াচ্ছি তত ম্যাক্সিমাম এনার্জি যে ওয়েভলেংথে সে ছাড়ে সেটার মানটা কমে আসে। তো এই পিক গুলো দিয়ে চাইলে আমরা এরকম একটা গ্রাফ এঁকে ফেলতে পারি। তো এটা হচ্ছে ভিনের সরণ সূত্র। তো এই প্ল্যাঙ্কস ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে আমাদের আপাতত খুব বেশি জানতে হবে না। তো আমরা এর পরে আরো একটা টপিকে চলে যাচ্ছি ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে, সেটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভ বা ম্যাটার ওয়েভ। ডি ব্রগলি ওয়েভ বা ম্যাটার ওয়েভ। তাহলে ডি ব্রগলি ওয়েভে আমরা যাচ্ছি। তো ডি ব্রগলির কথা অনুযায়ী আমরা যদি পার্টিকেলের কথা চিন্তা করি, তো পার্টিকেলেরও এক ধরনের তরঙ্গ ধর্ম থাকবে। তার মানে পার্টিকেল যেগুলো আমরা দেখতে পাই বা দেখতে পাই না, যেমন ইলেকট্রন, প্রোটন, এদেরও এক ধরনের ওয়েভ নেচার থাকবে, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি টাইপের। তাহলে এদেরও এক ধরনের ওয়েভ নেচার থাকবে। তাহলে ওয়েভ নেচার থাকলে সেই ওয়েভের ওয়েভলেংথ থাকা উচিত। তাহলে ওয়েভলেংথ যদি থাকে, সেই ওয়েভলেংথ ল্যামডা ইকুয়ালস h বাই mv। সেই mv হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ, আর h টা কি? h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। তো আমাদের এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? 6.63 × 10⁻34। অনেক অনেক ছোট একটা সংখ্যা। দেখো 10⁻34 অনেক বেশি ছোট একটা সংখ্যা। তাহলে এখন কনসিডার করো, ধরো একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের রেস্ট মাস হচ্ছে 9.11 10⁻31 কেজি। দেখো এটা -31, অর্থাৎ -34 এর সাথে কম্পেয়ার করার মতো। তাহলে আমরা যদি ইলেকট্রনের জন্য ওয়েভলেংথ বের করতে চাই, ধরা যাক একটা ইলেকট্রন হচ্ছে 100 কিলোমিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে m এর জায়গায় আমরা বসাতে পারি 9.11 10⁻31। আর h এর ভ্যালু তোমরা জানো, h এর ভ্যালুটা হচ্ছে 6.63 × 10⁻34। এটা হচ্ছে h এর ভ্যালু। আর এখানে তুমি v এর ভ্যালু 100 কিলোমিটার/সেকেন্ড বসাও, তাহলে 100 কিলোমিটার/সেকেন্ড, তার মানে 100 কিলোমিটার, তাহলে হচ্ছে আরো 3টা শূন্য, মিটারস পার সেকেন্ড। তুমি এটা যদি বসাও
তাহলে তুমি ইলেকট্রনটার জন্য ওয়েভলেংথ পেয়ে যাবে, যেটা একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকে। কিন্তু মনে করো আরো বেশি ভরযুক্ত বস্তু, ধরো বেশি ভরযুক্ত বস্তু, ধরো অনেক মোটা সোটা একটা মানুষ এরকম, হ্যাঁ অনেক মোটা একটা মানুষ, তাহলে মোটা মানুষের জন্য কি ভর অনেক বেশি, ধরো তার ভর হচ্ছে 100 কেজি, 100 কেজি এইরকম। তাহলে তার জন্য তুমি যদি ওয়েভলেংথ বের করো, দেখবে এর জন্য ওয়েভলেংথটা খুবই খুবই ছোট আসবে। কারণ হচ্ছে ম্যাস এখানে যেখানে ছিল 10⁻31 সেখানে চলে আসবে 100 কেজি। তাহলে তোমরা এক কাজ করো, যারা যারা এই ক্লাসটা এখন দেখছো তারা এই ইলেকট্রনের জন্য এই ওয়েভলেংথটা একবার বের করো। তার মানে 6.63 into 10⁻34 divided by 9.11 10⁻31 into 100,000, এটা দিয়ে ইলেকট্রনের জন্য একবার ওয়েভলেংথ বের করে ফেলো। তারপর এই মোটা মানুষটার জন্য ওয়েভলেংথটা আবার বের করে ফেলো, এই ওয়েভলেংথটা আবার বের করে ফেলো, 100 কেজি ভর ধরে ওয়েভলেংথটা আবার বের করে ফেলো। তার মানে তুমি একবার ওয়েভলেংথ বের করবে ইলেকট্রনের জন্য, আরেকবার ওয়েভলেংথ ধরবে এই মানুষটার জন্য। এই দুইটা ওয়েভলেংথ বের করে আমাকে জানাবে এখন। তাহলে তোমরা কমেন্টে এই দুইটা উত্তর আমাকে দিতে থাকো, আর আমিও এর মাঝে ক্যালকুলেট করে দেখি কার ওয়েভলেংথ কত আসে। এর মধ্যে আমি একটু দেখি আর তোমরা কে কি বলছো। তো আমি দেখছি তারা ক্লাসে জয়েন করেছো, পারভেজ হোসাইন, উজ্জ্বল সরকার, আকাশ হালদার, লিমা, অজিত সরকার, তারপর আমি দেখতে পাচ্ছি বিপ্লব, তারপর আমি দেখতে পাচ্ছি সাহেব, তারপর আমি দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া, মোহাম্মদ পারভেজ শেখ, তাজিম, পারভেজ শেখ আবারও, ইতু, তারপর রাফাত, মারুফ, তারপর আমি দেখতে পাচ্ছি রাফাত প্রশ্ন করেছো তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝায়। তো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমরা যখন একটা তরঙ্গ এইভাবে আঁকি, এরকম করে একটা তরঙ্গ আঁকি এইরকম, তো তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ হচ্ছে একটা চূড়া থেকে পরবর্তী চূড়া পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তারপর আমি দেখতে পাচ্ছি তুলি আমাদের ক্লাস দেখছো, তারপর মিতুল, আল সাইদ, তারপর রিহাদ, আফরোজ, এবং অলরেডি আমি তোমাদের অ্যানসার পাওয়া শুরু করেছি। অলরেডি অনেকেই অ্যানসার করেছো 7.29 10⁻9 এরকম, 10⁻−9 এরকম। মারুফ ইসলাম, তারপরে আমি দেখতে পাচ্ছি রিহাদ, তোমরা হচ্ছে অ্যানসারটা দিয়েছো। তো আমি একটু ক্যালকুলেট করে দেখি অ্যানসারটা অ্যাকচুয়ালি কি। তাহলে এই অ্যানসারটা আমরা আগে বের করি। এখানে 6.63 into 10⁻−34, এটাকে আমরা ভাগ করব কি দিয়ে, 9.11 into 10⁻−31 দিয়ে, আর কি দিয়ে 100,000, তাহলে 100,000। অ্যানসারটা আসে 7.28 10⁻−9। তাহলে এই অ্যানসারটা যে ইলেকট্রনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা হচ্ছে 7.28 into 10⁻−9 এরকম আসবে। এটা হচ্ছে ইলেকট্রনের জন্য ওয়েভলেংথ। আর এই মানুষটার জন্য যদি আমরা ওয়েভলেংথ বের করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ইলেকট্রনের ভরের জায়গায় এই মানুষটার ভর অর্থাৎ 100 বসিয়ে দিতে হবে। তাহলে 100 যদি আমরা বসিয়ে দেই আর বাকি 100,000টা লিখে ফেলি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6.63 into 10⁻−41। তাহলে এই মানুষটার জন্য চলে আসলো 6.63 into 10⁻−41। এই ওয়েভলেংথটা এত বেশি ছোট, এতই ছোট যে এটার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স আমরা টের পাবো না। সুতরাং এই জন্য আমরা দেখি যে এই ধরনের ভারী ভারী বস্তু অর্থাৎ মানুষ, গরু, ছাগল, গাছপালা, এদের জন্য যদি তরঙ্গ ধর্ম থাকেও সেটা কখনো তোমার চোখে ধরা পড়বে না, কারণ ওয়েভলেংথটা মাত্রাতিরিক্ত পরিমাণে ছোট, একেবারেই ছোট। কিন্তু ইলেকট্রন, প্রোটন, এদের বেলায় কিছু কিছু ক্ষেত্রে তুমি এই তরঙ্গ ধর্ম টের পাবে, কারণ এদের জন্য ওয়েভলেংথটা এর চেয়ে অনেক বড়, অর্থাৎ এর একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকে। তাহলে এই দুইটা অ্যানসার আমরা পেলাম। তো অলরেডি অনেকেই সঠিক উত্তর করতে পেরেছো, যেমন আমি দেখতে পাচ্ছি অনেকেই ইলেকট্রনের জন্য ওয়েভলেংথ লিখেছো 7.28 into 10⁻−9, এবং তার সাথে আমি দেখতে পাচ্ছি যে তোমার এটার জন্য অর্থাৎ মানুষটার জন্য ওয়েভলেংথ লিখেছো 6.63 into 10⁻−41। তাহলে এই উত্তরগুলো যারা দিতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা একটু ভুল করেছিল শুরুতে, তারা নিশ্চয়ই এতক্ষণে শুধরে নিতে পেরেছো, তাদেরকেও ধন্যবাদ। তো এইটুকু বলে আমরা
এই ডি ব্রগলি ওয়েভ বা ম্যাটার ওয়েভ থেকে সরে যাচ্ছি। এরপরে আমরা আমাদের পরবর্তী টপিকটা নিয়ে আসব। তো আমরা এর পরবর্তীতে স্ক্যাটারিং নিয়ে কিছু কথা বলবো। স্ক্যাটারিং বা বিচ্ছুরণ নিয়ে কিছু কথা বলবো। বিক্ষেপণ, আমরা স্ক্যাটারিং বা বিক্ষেপণ নিয়ে কিছু কথা বলবো। তাহলে বিক্ষেপণ বা স্ক্যাটারিং নিয়ে আমরা যদি কিছু কথা বলি, সেটা কি রকম? সেটা হচ্ছে, ধরা যাক সূর্যের আলো যখন বায়ুমণ্ডলে এসে পৌঁছায়, তখন বিভিন্ন ধূলিকণা এগুলো বা বিভিন্ন গ্যাসের কণা এগুলোর সাথে ধাক্কা লেগে বিচ্ছুরিত হয়, স্ক্যাটার্ড হয়ে যায়, তাহলে বিক্ষিপ্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। তো যে লাইটের ওয়েভলেংথ যত কম, সেটা সবার আগে বিক্ষিপ্ত হয়ে যাবে, আর যার ওয়েভলেংথ বেশি সে আরো পরে বিক্ষিপ্ত হওয়া শুরু করবে। তাহলে আমাদের সূর্যের আলোতে আসলে 7টা রঙই থাকে, লাল থেকে শুরু করে বেগুনি পর্যন্ত থাকে, লাল থেকে শুরু করে বেগুনি পর্যন্ত থাকে। তো লালের জন্য তরঙ্গ দৈর্ঘ্যটা হয় বড়, লালের তরঙ্গ দৈর্ঘ্য বড়। আর বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কেমন? বেগুনির তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ছোট। তাহলে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য ছোট আর লালের তরঙ্গ দৈর্ঘ্য বড়। তাহলে কে আগে স্ক্যাটার্ড হবে? বেগুনি, নীল, সবুজ এই কালারগুলো আগে স্ক্যাটার্ড হয়ে যাবে এবং শেষে স্ক্যাটার্ড হবে হচ্ছে লাল। তাহলে এই ঘটনাটা আমরা প্রতিদিনই প্রায় দেখে থাকি। সেটা হচ্ছে, দেখো, এটা যদি পৃথিবী হয় আর এটা যদি আমাদের অ্যাটমসফিয়ার হয়, বায়ুমণ্ডল, তো দুপুর বেলা যখন সূর্য থেকে আলো আসে তখন অল্প একটু বায়ুমণ্ডল ভেদ করে আসে, এতটুকু, যার ফলে আমরা সূর্যকে মোটামুটি হলুদ দেখি। বাট যখন সন্ধ্যা হয় তখন কিন্তু অনেকখানি, সূর্য ডুবে যায়, ডুবে যায় মানে কি সাইডে চলে যায়, তখন কিন্তু অনেকখানি বায়ুমণ্ডল ভেদ করে তারপরে লাইটটা আমাদের চোখে আসে। তাহলে এই সব জায়গায় কি হয়? এই সব জায়গায় হচ্ছে ওই নীল, বেগুনি, সবুজ ওরা সবাই স্ক্যাটার্ড হয়ে যায়, বাকি থাকে কি লাল। সেই লালটা এখনো স্ক্যাটার্ড হয়নি, একটু পরে হয়ে যাবে। তাহলে এই লালটা বাকি থাকে। এই জন্য আমরা সূর্য ওঠার সময় অর্থাৎ সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময় সূর্যকে কোন কালার দেখি? লাল কালারের দেখি। তো এখন আমি স্ক্যাটারিংটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এই জন্য সবাইকে একটু ভালো করে খেয়াল করতে হবে, আমি স্ক্যাটারিংটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তো এই জন্য আমাদের একটা ব্লু স্টিক লাগবে। তো আমি, দেখো, এখানে একটা লাইট জ্বালাবো, সে লাইটটা দিয়ে আমি স্ক্যাটারিংটা করার চেষ্টা করব। সেই লাইটটা দিয়ে আমরা স্ক্যাটারিংটা করার চেষ্টা করব। এই যে এই জিনিসটা, সো এটা পুরোপুরি স্বচ্ছ না। এটা যদি পুরোপুরি স্বচ্ছ হতো তার ভিতর দিয়ে লাইট চলে যেত। তো আমি এখন মোবাইল থেকে লাইট দিয়ে এর এক পাশে ধরবো এরকম করে। তো এটার ভিতর দিয়ে লাইটটা যেতে যেতে প্রথমে হচ্ছে নীল, বেগুনি এরা স্ক্যাটার্ড হয়ে যাবে, একেবারে লাস্টে লালটা স্ক্যাটার্ড হবে। তাই এই প্রান্তে তোমরা দেখতে পাবে উজ্জ্বল সাদা আলো, আর এদিকে দেখতে পাবে আস্তে আস্তে স্ক্যাটার্ড হয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ কমলা, হলুদ, লাল এই কালারগুলো দেখা যাচ্ছে। তাহলে এখন আমি আস্তে আস্তে লাইট কমিয়ে দিচ্ছি আশেপাশের। তো এরপর আমি এই জিনিসটা তোমাকে কাছ থেকে দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করার চেষ্টা করো। এই দেখো, আমি এই লাইটের সামনে, এলইডির সামনে এই জিনিসটা ধরলাম। দেখো একদম গোড়ার দিকে অর্থাৎ শুরুর দিকে উজ্জ্বল সাদা আলো, আর যত সামনের দিকে যাচ্ছে তত আস্তে আস্তে আলোটা হলুদ এবং লাল হয়ে যাচ্ছে। তাহলে শুরুর দিকে উজ্জ্বল সাদা আলো দেখা যাচ্ছে এবং তারপরে সামনের দিকে আস্তে আস্তে কমলা, হলুদ, লাল এরকম দেখা যাচ্ছে। তাহলে শুরুর দিকে কে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে? শুরুর দিকে হচ্ছে নীল, বেগুনি, সবুজ এরা সবাই স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। আর দেখো মাথার দিকে এই যে এই জায়গাটায় কমলা আলো বা হলুদ আলো দেখা যাচ্ছে। তার মানে এখানে এসে আমরা বড় তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে দেখতে পাচ্ছি। তাহলে এই যে স্ক্যাটারিংটা নিয়ে যাদের মনে প্রশ্ন ছিল যে স্ক্যাটারিংটা কেমন হয় বা কিভাবে হয়, সেটা এখন নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এখান থেকে আরো ভালো বোঝা যাচ্ছে যে সামনে একেবারে কেমন হয়ে যাচ্ছে, সামনে একদম হলুদ হয়ে যাচ্ছে বা কমলা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে স্ক্যাটারিংটা হয়। তাহলে আশা করি স্ক্যাটারিং জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পারলে, যে এবং স্ক্যাটারিং এর কারণে যেটা হয় অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা যে লম্বাগুলো আমরা দেখতে পাই, এই ঘটনাটা আমরা দেখলাম। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আরো অনেকে আমাদের ক্লাসে এসে জয়েন করেছো। তো আমি দেখতে পাচ্ছি উজ্জ্বল, মতিউর রহমান, তারপর ইতু, ইয়শিতা রহমান, রাহাত, আক্তারুজ্জামান, মারুফ ইসলাম, মতিউর রহমান, তারপর শেখ রাফাত, তোমরা ক্লাসে এসে জয়েন করেছো এবং আমাদেরকে কমেন্ট করে জানিয়েছো। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ।
তো আমরা এখন কম্পটন স্ক্যাটারিং নিয়ে একটু আলোচনা করি। কম্পটন স্ক্যাটারিং, তাহলে এবারে আমরা কম্পটন ইফেক্ট বা কম্পটন স্ক্যাটারিং নিয়ে আলোচনা করব। কম্পটন স্ক্যাটারিং, এটাতে কি হয়? কম্পটন স্ক্যাটারিং এ যেটা হয়, ধরা যাক একটা আলো এদিক থেকে আসছে, তার ওয়েভলেংথ হচ্ছে ল্যামডা আই, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ হচ্ছে ল্যামডা আই। এর সামনে একটা ছোট্ট ইলেকট্রন ছিল, ধরা যাক একটা ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রন। তো এই লাইটটা যদি এটাতে এসে হিট করে, তখন সম্ভাবনা থাকে যে এই লাইটটা বা এই ফোটনটা কিছু এনার্জি ইলেকট্রনকে দিয়ে দিবে। দিয়ে দিলে ইলেকট্রন কিছু ভরবেগ পাবে, সেই ভরবেগ নিয়ে সে একদিকে দৌড় দিবে। আর বাকি যতটুকু এনার্জি থাকবে, সেই এনার্জি নিয়ে আরেকটা ফোটন এখান থেকে নির্গত হবে। তাহলে যেই বরাবর লাইটটা যাচ্ছিল, আমরা সেই বরাবর একটা দাগ দিলাম। এই বরাবর লাইটটা যাচ্ছিল, তো এই লাইটের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে ইলেকট্রনটা দৌড় দিবে, ইলেকট্রনটা এদিকে চলে যাবে, সেই অ্যাঙ্গেলটা মনে করো ফাই। আর এই লাইনের সাথে আরেকটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে আলোটা চলে যাবে। এবার দেখো ওয়েভলেংথ বড় হয়ে যাবে। তো আমি শুধু আলোটাকে আঁকি, ওয়েভলেংথটাকে আঁকি, ওয়েভলেংথটা এরকম বড় হয়ে যাবে। এটা ছোট ওয়েভলেংথ ছিল, এটা বড় ওয়েভলেংথ হবে। এটা হচ্ছে ল্যামডা এফ, ল্যামডা ইনিশিয়াল, ল্যামডা ফাইনাল। তাহলে এই যে ওয়েভলেংথ বড় হয়ে যাচ্ছে, তো ওয়েভলেংথ বড় হয়ে যাওয়া আমরা কিভাবে টের পাই? একটু আগেই আমরা স্ক্যাটারিং এর একটা এক্সপেরিমেন্ট থেকে দেখতে পেলাম যে যত ওয়েভলেংথ বড় হয়ে যায়, তত আলোটা লাল কমলা এই দিকে সরে যায়, লালচে হতে থাকে বা কমলা হতে থাকে এরকম। তো সেটা দেখে আমরা চাইলে বুঝতে পারি যে এখানে স্ক্যাটারিং যে হচ্ছে। তো এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা। তাহলে এই দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য, অর্থাৎ ল্যামডা এফ মাইনাস ল্যামডা আই, অর্থাৎ ডেল্টা ল্যামডা ইকুয়ালস আমরা লিখব h বাই m নট c ইনটু 1 মাইনাস cos থিটা। এই হচ্ছে আমাদের কম্পটন স্ক্যাটারিং এর ফর্মুলা। এখানে কার পরিচয় কি বলে দেই। h তো তোমরা অলরেডি জানো, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ভ্যালুটাও জানো 6.63 × 10⁻34। m নট হচ্ছে ইলেকট্রনের রেস্ট মাস বা স্থিরাবস্থার ভর, এটাও তোমরা জানো 9.11 10⁻31 কেজি। আর c আলোর বেগ, শূন্য স্থানে আলোর বেগ c, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটারস পার সেকেন্ড। আর 1 তো 1 একটা কনস্ট্যান্ট, মাইনাস cos থিটা, থিটাটা হচ্ছে এটা। তাহলে এবার তোমরা আমাকে এই প্রবলেমটা সলভ করে দেখাও। আর অবশ্যই এই ক্লাসটা শেয়ার করতে ভুলবে না। একটু আগে আমরা ক্লাসে একটা মজার এক্সপেরিমেন্ট করলাম, আমি দরকার হলে শেষে আবার এটা দেখাবো। তো অবশ্যই শেয়ার করবে যাতে বন্ধুরাও এই জিনিসগুলো দেখতে পায়, এবং শেয়ার করে এক্ষুনি আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তুমি শেয়ারটা করলে। তাহলে এই থিটার ভ্যালু যদি 30 ডিগ্রি হয়, ধরা যাক থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু 30 ডিগ্রি হলে এখানে কম্পটন স্ক্যাটারিং এর ফলে ওয়েভলেংথ কতটুকু বৃদ্ধি পায়, অর্থাৎ এই ডেল্টা ল্যামডা কতটুকু, সেটা হিসেব করে আমাকে জানাও। বাকি ভ্যালুগুলো তুমি জানো বা আমি দিয়ে দিচ্ছি। h equals 6.63 10⁻34, m not equals কত 9.11 10⁻31, আর c তো তুমি জানোই 3 × 10⁸। আর থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ক্যালকুলেটর যখন হিসাবটা করবে, অবশ্যই তোমার ক্যালকুলেটরকে ডিগ্রি মোডে নিয়ে যেতে ভুলো না, কারণ বিভিন্ন অঙ্ক করার সময় মাঝে মধ্যে আমাদেরকে রেডিয়ান মোডে নিয়ে যেতে হয়। তারপর আমরা যদি আবার ডিগ্রি মোডে ফিরিয়ে না আনি, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে ক্যালকুলেটরটাকে ডিগ্রি মোডে নিয়ে নাও, বা ডিগ্রি মোডে আছে কিনা দেখে নাও, দেন তুমি এই ক্যালকুলেশনটা করো। তাহলে h হচ্ছে 6.63 × 10⁻34, তাকে আমি ডিভাইড করব কি দিয়ে? m নট। m নট হচ্ছে 9.11 × 10⁻31। তাহলে এইটুকু করলাম। দেন c হচ্ছে 3 × 10⁸, আর 1 মাইনাস cos 30। তাহলে এটাকে আমি মাল্টিপ্লাই করব হচ্ছে 1 মাইনাস cos 30 দিয়ে। তাহলে পুরোটা করলে যে রেজাল্টটা আসে সেটা আসবে 3.25 × 10⁻13। তাহলে এটা আমি লিখে দিচ্ছি, আমার ডেল্টা ল্যামডা আসলো 3.25 × 10⁻13। তার মানে ওয়েভলেংথ এতটুকু চেঞ্জ হবে। আগে যে ওয়েভলেংথ ছিল সেখান থেকে এতটুকু ওয়েভলেংথ চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে? আগের চেয়ে বড় হবে না ছোট হবে? ডেফিনেটলি আগের চেয়ে বড় হবে। তো এইটুকু পর্যন্ত যদি কেউ করে থাকো, সেটা আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই এই উত্তরটা দিতে পেরেছো। আমি দেখতে পাচ্ছি অনিক আহমেদ, সুমাইয়া সরকার, মিহিন, রবিন, প্রতীক,
তারপর আদনান ইশতিয়াক, এবং যারা যারা শেয়ার করেছো তারা আমাদেরকে কমেন্টে জানিয়েও দিয়েছো যে তোমরা শেয়ার করেছো। যেমন অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই শেয়ার করেছো। দেখতে পাচ্ছি সুমাইয়া সরকার, অনিক আহমেদ, নাহিন, রবিন, প্রতীক, ইশতিয়াক, সিফাত, নিহিন, আফরোজ, তারপর ভিক্টোরিয়া, তারপর সোলাইমান, তারপর আমি দেখতে পাচ্ছি মাহফুজুল হক, মাশফি, এবং অনেকে আমাদের অ্যানসারটা দিয়ে ফেলেছো 3.25 into 10 to the power -13। আমি দেখতে পাচ্ছি সিয়াম, ঝুমুর, মুক্তাদির, রাজু, মেঘ, মহারানী, তাসিন, রাফাত, তারপর সুমাইয়া সরকার, ইয়শিতা রহমান, মারুফ ইসলাম, রাফাত, তারপর লিটন আহমেদ। তোমরা অ্যানসার গুলো করেছো। তো যারা যারা অ্যানসার গুলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর তুমি চাইলে বুদ্ধি খাটিয়ে আরেকটা কাজ করতে পারো, আমাকে জানিয়ে দাও যে এই যে ল্যামডা যে চেঞ্জ হচ্ছে, ডেল্টা ল্যামডা, সেটা কি যে কোনো মান পর্যন্ত চেঞ্জ হতে পারবে? অ্যান্সার হচ্ছে না, যে কোনো মান পর্যন্ত চেঞ্জ হতে পারবে না। কারণ এইটুকু তো একটা কনস্ট্যান্ট, আর কজের ভ্যালু তো চাইলেও যে কোনো মান হতে পারে না। ম্যাক্সিমাম হতে পারে +1, মিনিমাম হতে পারে -1। তাহলে তুমি আমাকে জানাও এই ডেল্টা ল্যামডা ম্যাক্সিমাম কত ডিগ্রির জন্য হবে? থিটার ভ্যালু কত হলে ডেল্টা ল্যামডা ম্যাক্সিমাম হবে? তাহলে আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে যে ডেল্টা ল্যামডা যদি ম্যাক্সিমাম হয় তাহলে থিটা কত? তার মানে এটা জানতে চাচ্ছি, ডেল্টা ল্যামডা ম্যাক্সিমাম হবার জন্য থিটা কত হতে হবে। অর্থাৎ এই যে cos থিটা লিখলাম, এই থিটার ভ্যালু তুমি কত বসালে আমরা সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন পাবো? তাহলে তোমরা একটু চিন্তা করতে থাকো। তো এর মধ্যে আমি দেখি কে কে অ্যানসার দিয়েছো। যেমন রাফাত লিখেছো 0 ডিগ্রি। যদি 0 ডিগ্রি হয় cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু হচ্ছে 1। 1 - 1 কত? 0। 0 ইনটু এনিথিং 0। তাহলে তো সর্বোচ্চ না সর্বনিম্ন পরিবর্তন হলো। ডেল্টা ল্যামডা মিনিমামের জন্য 0 ডিগ্রি হবে। প্রতীক লিখেছো 90 ডিগ্রি। না, 90 ডিগ্রিও না, কারণ cos 90 এর নিজের ভ্যালুই 0। তাহলে এখানে শুধু 1 থাকে। তাহলে হয়ে যায় h/m0c। আমি দেখি অ্যাকচুয়াল উত্তরটা কেউ দিতে পারো কিনা। হ্যাঁ, এইমাত্র আমি সঠিক উত্তরটা পেয়ে গেলাম। দেখতে পাচ্ছি মহারানী তুমি লিখেছো 180 ডিগ্রিজ। হ্যাঁ, 180 ডিগ্রিজ হচ্ছে আমাদের সঠিক উত্তর। কারণ cos এর ভ্যালু যদি cos থিটার ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, থিটার ভ্যালু 180 ডিগ্রি হলে cos থিটার ভ্যালু হচ্ছে -1। তাহলে মাইনাস -1 হয় +1। অর্থাৎ যদি আমরা থিটার ভ্যালু 180 বসাই, cos থিটা হয়ে যাবে -1। মাইনাস মানে কত? প্লাস। তাহলে হচ্ছে 1 + 1 2। তখন ডেল্টা ল্যামডা ম্যাক্স এটা হয়ে যাবে 2h/m0c। এটাই ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি আর হবে না। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে 180 ডিগ্রি। তো মহারানী ছাড়াও আরো অনেকে সঠিক উত্তর দিয়েছো। যেমন আমি দেখতে পাচ্ছি বিশাল দাস, ইতু, মাশফি, তারপর আমি দেখতে পাচ্ছি মুনতাকিন, মারুফ ইসলাম, ইশতিয়াক হক, তারপর আমি আরো দেখতে পাচ্ছি ঝুমুর, তারপর সেতু, সুবাকি, সুপ্তি, তারপর আমি দেখতে পাচ্ছি এসপি শাহজাহান, তারপর রাকিব চৌধুরী। তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো। যেমন তোয়াহা দিয়েছো 180 ডিগ্রি, ভিক্টোরিয়া দিয়েছো 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে তোমার অ্যান্সার সঠিক। আমাদের এইমাত্র দেখতে পাচ্ছি যে জয়া আমাদের ক্লাস দেখছো, ধন্যবাদ তোমাকে। মামুন খান 180 ডিগ্রি, তারপর অমি, তারপর আমাতুল্লাহ জান্নাত 180 ডিগ্রি লিখেছো। তো যারা যারা 180 ডিগ্রি লিখেছো তাদের সবাই উত্তর সঠিক। তো সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ। তার সাথে সাথে ক্লাসটা আবারও শেয়ার করে দাও, তাহলে যত মানুষ শেয়ার করবে তোমার তত বেশি বন্ধুরা এই ক্লাসটা দেখতে পাবে। তাহলে আমরা কম্পটন স্ক্যাটারিং এই পার্টটুকু মোটামুটি শেষ করলাম। তো এরপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। এই আলোক তড়িৎ ক্রিয়ার অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন মাঝে মধ্যে এসেছে এবং ভবিষ্যতেও আসার যথেষ্ট সম্ভাবনা আছে। আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো আমরা এখন আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে আলোচনা করব। আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো তার আগে তোমার জানতে হবে যে একটা ফোটনের কতটুকু শক্তি সেটা। তো আমরা কোন একটা ফোটনের শক্তি E ইকুয়ালস আমরা লিখি h নিউ, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.63 10 টু দি পাওয়ার -34, আর এই নিউ হচ্ছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এটা হচ্ছে ফোটনের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বা
কম্পাঙ্ক। তাহলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে এই নিউ, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তাহলে এবার বলো তো আমাকে, আমরা যদি এরকম একটা ফোটন নেই, যে ফোটনের জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরা যাক 3 ইনটু 10 টু দি পাওয়ার 14 হার্টজ, 3 ইনটু 10 টু দি পাওয়ার 14 হার্টজ, তাহলে ওই ফোটনের জন্য এনার্জি কত জুল এটা আমাকে বের করে দেখাও। খুবই সিম্পল হিসাব, কিচ্ছু করতে হবে না, খালি এইচ আর নিউ গুণ করতে হবে, তাহলেই আমরা এনার্জিটা বের করতে পারবো। বাট এনার্জিটা বের করো, কারণ এটা আমরা পরে, অর্থাৎ এই ফর্মুলাটা আমরা বিভিন্ন প্রবলেমে কাজে লাগাবো। তাহলে এই ফোটনের জন্য এনার্জি কত হবে, জাস্ট সিম্পলি এইচ আর নিউ গুণ করে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এইচ হচ্ছে 6.63 10 টু দি পাওয়ার -34, আর আমাদের যে নিউ বা ফ্রিকোয়েন্সি সেটা ছিল 3 ইনটু 10 টু দি পাওয়ার 14 হার্টজ। তাহলে এই দুটো গুণ করলে, আমি এখানে হার্টজ লিখলাম না, জাস্ট একক না লিখে সংখ্যাগুলো লিখলাম, মানগুলো লিখলাম, তাহলে এই দুটো গুণ করলে আমি পেয়ে যাব ওই ফোটনের এনার্জি। তাহলে এসো আমরা দেখি এনার্জি কতটুকু হয়। তাহলে এনার্জি বের করার জন্য 6.63 ইনটু 10 টু দি পাওয়ার -34 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 14, আমরা বের করে ফেললাম। এর এনার্জি হচ্ছে 1.989 ইনটু 10 টু দি পাওয়ার -19, 1.989 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। এবং অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিয়েও ফেলেছো। যেমন আমি দেখতে পাচ্ছি যে শেখ রাফাত, তারপর আমি দেখতে পাচ্ছি ইতু, তারপর অনি, সিয়াম, রাফাত, শোভন, রাফিয়া, আফরোজ, ফারশিদ, ইয়াশিতা রহমান, অমি, জান্নাত, রাজু, মহারানী, মুনতাকিন, তারপর ইশতিয়াক, অমি, তারপর রাজু পাঠান, সুমাইয়া সরকার, তারপর সাহেব, তারপর আমি দেখতে পাচ্ছি তাসনিম, অনি, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। তো যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর মধ্যে আমি একটা প্রশ্ন পেয়েছিলাম যে আপেক্ষিক আর্দ্রতা নিয়ে। তো আজকে আমরা আপেক্ষিক আর্দ্রতা বিষয়ে কোনো কথা বলছি না, আপেক্ষিক আর্দ্রতার উপরে আমরা চাইলে অন্য একটি ক্লাসে কথা বলতে পারি বা অন্য একটি ক্লাস নিতে পারি, আমরা ভবিষ্যতে নিব। তো আমরা দেখলাম যে একটা ফোটনের এনার্জি কি করে বের করতে হয়, তো সেটা আমার কি কাজে লাগবে। দেখো, ফটো ইলেকট্রিক এফেক্টে এইরকম হয়, আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট পরীক্ষা করার জন্য এরকম একটা টিউব নিতে পারি। এই টিউবে এখানে একটা মেটাল, এইটুকু পজিটিভ, আর এখানে আরেকটা মেটাল, এটাতে আমরা নেগেটিভ দিয়ে রাখলাম। তো এখানে যখন আলো এসে পড়ে, এখানে যখন লাইট এসে পড়বে, এরকম এই প্লেটে যখন এরকম করে লাইট এসে পড়বে, তখন বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে। এইটা একটা মেটালের তৈরি, মেটাল বা ধাতুর তৈরি প্লেট। তো বিভিন্ন মেটালের গায়ে আলো পড়লে সেখান থেকে ইলেকট্রন বের হয়ে আসে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে কোনো ফ্রিকোয়েন্সির আলো পড়লেই মেটাল থেকে ইলেকট্রন বের হয়ে আসে না। একটু ভুল হয়েছে এখানে, এটা হচ্ছে মাইনাস আর এটা প্লাস, ঠিক করে নাও, এই পাশটা হবে মাইনাস, এটা হবে প্লাস। তাহলে যে এই মেটালের গায়ে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য বা যে কোনো ফ্রিকোয়েন্সির আলো পড়লেই এখান থেকে ইলেকট্রন বের হয়ে আসবে না। নির্দিষ্ট মেটালের জন্য নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আলো এসে পড়তে হয়। যেমন ধরা যাক আমি সোডিয়াম নিলাম, সোডিয়ামের জন্য যত ফ্রিকোয়েন্সির আলোতে এই ইলেকট্রন বের হবে, পটাশিয়ামের জন্য ডিফারেন্ট, অ্যালুমিনিয়ামের জন্য ডিফারেন্ট, আয়রনের জন্য ডিফারেন্ট, এরকম প্রত্যেক মেটালের জন্য আলাদা আলাদা। তো একটা মেটালে অ্যাট লিস্ট যত ফ্রিকোয়েন্সির আলো পড়লে সেখান থেকে ইলেকট্রন বের হয়ে আসে, সেই মিনিমাম ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। কি বলা হয়? সূচন কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে ধরা যাক এই মেটালের জন্য সূচন কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ নট। তাহলে ওই সূচন কম্পাঙ্কওয়ালা ইলেকট্রনটার এনার্জি কতটুকু হবে? এইচ নিউ নট। এই এইচ নিউ নট এটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক। ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক এটা বলা হয়, ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক। তো একটু খেয়াল করো, এই কার্যাপেক্ষক বলতে আসলে কি বুঝায়? এটা দিয়ে বুঝায় অ্যাট লিস্ট এতটুকু এনার্জি যদি তুমি এই মেটালের সারফেসের ইলেকট্রনটাকে দাও, তাহলে সে বাইরে বের হয়ে আসবে। এর চেয়ে কম এনার্জি যদি দাও, অর্থাৎ কম ফ্রিকোয়েন্সির ফোটন দিয়ে ওকে আঘাত করো, ও বের হয়ে আসবে না।
কিন্তু তুমি যদি বেশি ফ্রিকোয়েন্সির ফোটন দিয়ে আঘাত করো তখন কি হবে, দেখো তখন কি হয়। ধরা যাক তুমি তাকে যেই ফোটন দিয়ে আঘাত করলে সেই ফোটনটার ফ্রিকোয়েন্সি এর চেয়ে বেশি, এই নিউ নট এর চেয়ে বেশি, তাহলে তার এনার্জি কত, এইচ নিউ নট, সরি এইচ নিউ বেশি, যেখানে হচ্ছে নিউ হচ্ছে নিউ নট এর চেয়ে বেশি। তাহলে এতখানি এনার্জি নিয়ে তুমি ধাক্কা দিলে, তার মধ্যে এতটুকু এনার্জি খরচ হবে কার্যাপেক্ষক হিসেবে, অর্থাৎ ইলেকট্রনটাকে জাস্ট বের করতে। তাহলে বাকি এনার্জি কই যাবে, সেই বাকি এনার্জিটুকু ইলেকট্রনের গতিশক্তিতে পরিণত হতে পারে। তাহলে বাকি সবটুকু এনার্জি যদি ইলেকট্রনের গতিশক্তিতে পরিণত হয়, তাহলে ইলেকট্রনটা যে সবচেয়ে বেশি বেগে দৌড় দিবে সেটাকে আমরা লিখতে পারি ই কে ম্যাক্স, বা ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বা সর্বোচ্চ গতিশক্তি। তাহলে এই হচ্ছে আমার কমপ্লিট ইকুয়েশন, এইটুকু হচ্ছে আমার কমপ্লিট ইকুয়েশন। তাহলে এটা একটু আরেকবার বুঝাই। তাহলে এটাকে এইভাবেও চাইলে লেখা যায় যে তুমি যে এনার্জি দিয়ে ধাক্কা দিলে সেটা হচ্ছে ই, যতটুকু লাগলো কার্যাপেক্ষক সেটা হচ্ছে ডাব্লিউ, আর বাকিটুকু কি কাইনেটিক এনার্জি। তাহলে ই এর ভ্যালু কত, এনার্জির ভ্যালু আমরা একটু আগেই বের করেছি এইচ নিউ। তারপর কার্যাপেক্ষক হিসেবে কতটুকু লাগলো আমাদের, এইচ নিউ নট, আর বাকিটুকু কি থাকবে, ইলেকট্রনের গতিশক্তি, বাকিটুকু থাকবে ইলেকট্রনের গতিশক্তি। তাহলে অনেকে প্রশ্ন করেছে এর মধ্যে যে কার্যাপেক্ষক কি বা ওয়ার্ক ফাংশন কি, সেটা আমি এইমাত্র বলে দিলাম যে অ্যাট লিস্ট যতটুকু এনার্জি লাগে ইলেকট্রনকে সারফেস থেকে বের করতে সেটাই হচ্ছে কার্যাপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এইবার আমি তোমাদেরকে একটা প্রবলেম দেই। আমি যে লাইটটা ফেললাম তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 × 10⁻14 হার্টজ, আর এই যে মেটাল, এই মেটালের জন্য কার্যাপেক্ষক না সূচন কম্পাঙ্ক নিউ নট, এটার ভ্যালু হচ্ছে, আমি এখানে লিখে দেই, নিউ নট এর ভ্যালু হচ্ছে, নিউ এর ভ্যালু কত, 4 × 10⁻14 হার্টজ, আর আমাদের যে নিউ নট সেই ভ্যালুটা হচ্ছে 3 × 10⁻14 হার্টজ। তোমাকে বের করতে হবে ই কে ম্যাক্স কত, ই কে ম্যাক্স কত। তাহলে বুঝতেই পারছো এটাকে সাইড চেঞ্জ করে বিয়োগ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে সাইড চেঞ্জ করে যদি আমি বিয়োগ করি, এইচ বা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট তো এমনিই কমন যায়, তাহলে এখান থেকে কমন নিয়ে আমরা ই কে ম্যাক্সটা বের করে ফেলতে পারি। তাহলে তোমরা এই ই কে ম্যাক্স বা গতিশক্তিটা বের করে ফেলো, আর এর মধ্যে আমিও তোমাদের সাথে হিসেব করে বের করে ফেলি। তো আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ছিল 6.63 × 10⁻34, এই পাশে আমরা নিয়ে কমন নিলাম, আর এখানে নিউ যেটা আমরা লিখেছি সেটা ছিল 4 × 10⁻14, তাহলে আমরা 10⁻14 টাকেও কমন নেই, ইনটু 4 - 3 আসবে 1, তাহলে সেটা নিলে আমাদের পুরোপুরি রেজাল্টটা আসে 6.63 × 10⁻20 জুল, 6.63 × 10⁻20 জুল। তাহলে এই অ্যানসারটা আসলো 6.63 × 10⁻20 জুল। তাহলে এইবারে আরেকটা রিলেশন শিখিয়ে দেই, সেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক। 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে কত, 1.6 × 10⁻19 জুল। তুমি এটা দিয়ে এটাকে ডিভাইড করলে ইলেকট্রন ভোল্টে পেয়ে যাবে। তাহলে এনার্জিটা ইলেকট্রন ভোল্টে কত আসবে দেখি, আমরা এইটাকে 1 ইলেকট্রন ভোল্ট যে সংখ্যাটা সেটা দিয়ে ভাগ করে দেই। তাহলে আমাদের অ্যানসার যেটা ছিল সেটাকে আমরা ভাগ করলাম এইটা দিয়ে, 1.6 × 10⁻19, এটা দিয়ে আমরা ভাগ করে দিলাম, তাতে পেয়ে গেলাম 0.414। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0.414 ইলেকট্রন ভোল্ট। এই হচ্ছে আমার রেজাল্ট ইলেকট্রন ভোল্ট ইউনিটে 0.414। তো অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিয়েছো, যে আমি দেখতে পাচ্ছি যে আফরোজ দিয়েছো, রাহাত, অনি, ফারসিদ, অমি, তারপর প্রান্ত, রাফিয়া, মারুফ, রাজু পাঠান, ইতু, ফারসিদ, মেঘ, তারপর সালেম মুহাম্মদ, তারপর আমি দেখতে পাচ্ছি ইশতিয়াক, রাফাত, ভিওলা, পাঠান, সবাই তোমরা সঠিক উত্তর দিয়েছো। এর মধ্যে আমি একটা প্রশ্ন পেয়েছি, নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য আলোক তড়িৎ প্রবাহ আপতিত আলোর তীব্রতার সমানুপাতিক, এটা কিভাবে, এটা জানতে চেয়েছো সুপ্তি। তো আমি সুপ্তির প্রশ্নটার উত্তর দেই, একটু খেয়াল করো। ধরা যাক আমরা ফ্রিকোয়েন্সি বা এই যে এই নিউ যেটা ফ্রিকোয়েন্সিটা ফিক্সড রাখলাম, একই ফ্রিকোয়েন্সির আলো আসবে আসবে আসবে। এবার আলোর তীব্রতা বলতে কি বোঝায়,
আলোর তীব্রতা বলতে বোঝায় সেকেন্ডে কয়টা ফোটন আসলো। তাহলে সেকেন্ডে যদি কম কম ফোটন আসে, এখান থেকে ইলেকট্রন নির্গত হবে কম, এবং সেই নির্গত ইলেকট্রনটা এই পাশের পজিটিভের আকর্ষণে ওই পাশে গিয়ে পৌঁছাবেও কম কম, কারণ ইলেকট্রন বেরই হচ্ছে কম। আর ফ্রিকোয়েন্সি ফিক্সড রেখে আমি যদি বেশি বেশি ফোটন দেই, অর্থাৎ তীব্রতা বাড়াই, আলোর তীব্রতা বাড়াই, তাহলে কি হবে? বেশি বেশি ফোটন আসবে, তাহলে বেশি বেশি ইলেকট্রন যাবে, তাহলে আলোক তড়িৎ প্রবাহ বাড়বে। তাহলে বলা যায় ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ফিক্সড থাকলে এই আলোক তড়িৎ প্রবাহ বা কারেন্টের পরিমাণটা কার সাথে সমানুপাতিক? আলোর তীব্রতা বা ইন্টেন্সিটির সাথে সমানুপাতিক। এবারে আমরা এখান থেকেই আরেকটা টপিক দেখব, সেটা হচ্ছে নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল। নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল। তাহলে একটু দেখো, আমরা নিবৃত্তি বিভবে একটু যাই। নিবৃত্তি বিভব কিরকম দেখো, আমরা যে টিউবটা এঁকেছিলাম সেই টিউবটাতে এরকম ছিল, যে এখান থেকে যখন আলো আসতো এখান থেকে ইলেকট্রনটা এই পাশে যেত। তো ধরো আমি এই ইলেকট্রনটাকে থামাতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? এই ইলেকট্রনটা যে এখান থেকে শক্তি নিয়ে, আলো থেকে শক্তি নিয়ে যে এদিকে লাফ দিয়ে যাচ্ছে, এটাকে থামাতে হবে। যদি এটাকে থামাতে চাই তাহলে ইলেকট্রনকে বিকর্ষণ করা উচিত, একটা ধাক্কা দেওয়া উচিত উল্টা দিক থেকে। তাহলে উল্টা দিক থেকে ধাক্কা দিতে চাইলে কি করতে হবে? এইখানে দিতে হবে মাইনাস। আর এদিক থেকে থামাতে চাইলে কি করতে হবে? টেনে ধরতে হবে। একটা নেগেটিভ ইলেকট্রনকে কে টেনে ধরতে পারে? প্লাস। তাহলে এই যে আমি একটা উল্টো ভোল্টেজ দিচ্ছি, ওদিকে মাইনাস এদিকে প্লাস, এই ভোল্টেজটাই হচ্ছে আমার নিবৃত্তি বিভব। কখন? অ্যাটলিস্ট যতটুকু ভোল্টেজ দিলে একটা ইলেকট্রন আর ওই পাশে পৌঁছায় না, সেটাই হচ্ছে নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল। দেখো আমি ভোল্টেজটাকে উল্টে দিলাম, এতক্ষণ এই পাশে প্লাস ছিল এই পাশে মাইনাস ছিল, এখন আমি উল্টে এই পাশে মাইনাস নিয়ে আসলাম, এই পাশে প্লাস নিয়ে আসলাম। কেন এমনটা করলাম? এই ইলেকট্রনের অগ্রগতি থামানোর জন্য। তাহলে মিনিমাম যত ভোল্টেজ দিলে একটা ইলেকট্রন আর ওদিকে যাবে না, মিনিমাম যত ভোল্টেজ দিলে একটা ইলেকট্রনও আর ওদিকে যাবে না, সেটাকে আমরা বলবো নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল। তাহলে এই স্টপিং পটেনশিয়াল কিভাবে আমরা হিসাব করব? দেখো, ইলেকট্রন ওইদিকে যায় কি নিয়ে? গতিশক্তি নিয়ে। তাহলে সবচেয়ে বেশি গতিশক্তি কোনটা? ইকে ম্যাক্স, সেইটাই কত হবে? এই দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভিএস বা স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভব, আর একটা ইলেকট্রনের চার্জ কত? ই। তাহলে ইকে ম্যাক্স ইকুয়ালস ভিএস ইনটু ই। এই হচ্ছে আমাদের নিবৃত্তি বিভবের সূত্র। তাহলে এখান থেকে আমরা নিবৃত্তি বিভব বের করতে পারি। তাহলে এখান থেকে নিবৃত্তি বিভব চাইলে তুমি বের করতে পারো। আর ইকে ম্যাক্স কি লিখে দিতে পারো? হাফ এমভি স্কয়ার, যেখানে হাফ তো হাফ, এম হচ্ছে ইলেকট্রনের ভর ওই অবস্থার, চলমান অবস্থার, আর ভি হচ্ছে তার বেগ। তাহলে এখান থেকে নিবৃত্তি বিভব চাইলে ক্যালকুলেট করে বের করা যায়। তো একটু আগে আমরা একটা ইলেকট্রনের জন্য ইকে ম্যাক্স বের করেছিলাম, একটু আগেই আমরা একটা ইলেকট্রনের জন্য ইকে ম্যাক্স বের করেছিলাম 6.63 into 10 to the power minus 20। একটু আগেই 6.63 into 10 to the power minus 20 আমরা এটা একটু আগে বের করেছিলাম। তো সেখান থেকে যদি আমরা তার নিবৃত্তি বিভব বের করতে চাই, তাহলে কি ই দিয়ে ভাগ করতে হবে। তাহলে ই এর মান কত ছিল? 1.6 10 to the power minus 19। তাহলে এখান থেকে হিসাব করে দেখো তোমার ভিএস এটা আসে কিনা। তোমার ভিএস আসবে ওই 0.414 ভোল্ট, 0.414 ভোল্ট। তার মানে 0.414 ভোল্ট যদি আমি অপোজিট ডিরেকশনে দেই, রিভার্স, তাহলে এই পাশ থেকে ওই পাশে একটা ইলেকট্রনও যাবে না। যদি না যায় তাহলে কি হবে? কারেন্ট বা ফটোতড়িৎ ক্রিয়া যেটা, ইলেকট্রিক কারেন্ট যেটা, সেটা হয়ে যাবে শূন্য। তো এই নিবৃত্তি বিভব কিভাবে বাড়ানো কমানো যায়? দেখো, শক্তি বাড়লে নিবৃত্তি বিভব বাড়বে, শক্তি কমলে নিবৃত্তি বিভব কমবে। শক্তি কিভাবে বাড়ানো যায়? ফ্রিকোয়েন্সি বা নিউ বৃদ্ধি করে। তাহলে যদি নিউ বৃদ্ধি পায়, আমাদের স্টপিং পটেনশিয়ালও বৃদ্ধি পাবে। নিউ বৃদ্ধি পেলে স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভবও বৃদ্ধি পাবে। তাহলে এইভাবে জিনিসটা কাজ করে। তো মোটামুটি আমরা ফটোইলেকট্রিক ইফেক্ট থেকে এই কয়েকটা জিনিস জানলাম, যে নিবৃত্তি বিভব কিভাবে ক্যালকুলেট করতে হয় আর ইকুয়েশনটাকে কিভাবে ব্যবহার করতে হয়। এবারে আমরা যাব হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালে, অনিশ্চয়তার যে নীতি সেটাতে। এটা একটু বুঝিয়ে বলার দরকার আছে, একটু খেয়াল করো। আমি যেভাবে লিখছি সেভাবে লিখে নাও। ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন অর ইকুয়াল এইচ কাট বাই 2। এটাকে বলা হয় রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট।
শুধু এইচ দিলে কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর এই এইচ দিয়ে কেটে দেয়া এটাকে বলা হয় রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তো এই রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি কি h বাই টুয়াইস পাই। এইচ ছিল প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই টুয়াইস পাই, এটাই হচ্ছে রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তো এখান থেকে এরকম আসে। তো এই অংশটুকু একটু ব্যাখ্যা করি, ডেল্টা এক্স আর ডেল্টা পি জিনিসটা কি। এই ডেল্টা এক্স হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা। কিরকম? ধরা যাক আমি তোমাকে বললাম যে একটা বস্তু এখান থেকে ধরো 2 মিটার দূরে, তুমি জিজ্ঞেস করলে যে হ্যাঁ এক্স্যাক্টলি কি 2 মিটার দূরে, তখন হয়তো আমি একটু চিন্তা করলাম যে না একেবারে ঠিক ঠিক 2 মিটার দূরে না, সেখান থেকে 1 সেন্টিমিটার আগে পিছে হতে পারে। এই যে আমি 1 সেন্টিমিটার সম্পর্কে নিশ্চিত হতে পারলাম না, যে 1 সেন্টিমিটার একটু সামনে পিছনে হতে পারে, ওইটুকু হচ্ছে অনিশ্চয়তা, যে যতটুকু আমি শিওর হতে পারলাম না, সেই অনিশ্চয়তাটুকু হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে 2 মিটার না, এটা হচ্ছে সেই ওই 1 সেন্টিমিটার যেটা আমি নিশ্চিত হতে পারলাম না, সেটা হচ্ছে ডেল্টা এক্স। ঠিক তেমনি ভাবে ডেল্টা পি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, অর্থাৎ ভরবেগ মাপতে গিয়ে যতটুকু ভরবেগ সম্পর্কে আমি শিওর হতে পারলাম না, সেই অনিশ্চয়তা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে এই রিডিউস প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের চেয়ে রিডিউস প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট h স্কয়ার ডিভাইড বাই 2 এর সমান বা এর চেয়ে বেশি। তাহলে এইখান থেকে চাইলে তুমি হিসেব নিকেশ করে অনেক কিছু বের করতে পারো। যেমন ধরা যাক আমরা যদি ধরো এরকম বের করতে চাই যে একটা বক্স রাখলাম, হ্যাঁ এই বক্স রাখলাম, তো এই বক্সের ভিতরে একটা ধরো আমরা কিছু একটা রাখলাম, ধর একটা বল রাখলাম, হ্যাঁ সেই বলের একটা ছোট্ট ভর। তো আমরা এই বক্সের ভিতরে বলটা রেখে যদি বক্সের ঢাকনাটা আটকে দেই, তাহলে বক্সের ভিতরে বলটা কোথায় আমি আর জানি না, তাই না? তাহলে বক্সের দৈর্ঘ্য মনে করো 1 মিটার, বক্সের দৈর্ঘ্য মনে করো 1 মিটার, তাহলে এর ভিতরে কোন জায়গায় বলটা আমি তো আর জানি না, তাহলে অনিশ্চয়তা কতটুকু? এই 1 মিটারের মতো। তাহলে এই যে 1 মিটার আমি চাইলে এখানে বসাতে পারি, এটা খুবই সিম্পল একটা এক্সাম্পল। তাহলে এখানে আমি 1 মিটার বসাতে পারি, তাহলে এখানে 1 মিটার বসালে এই ডেল্টা পি এর ভ্যালু আমি জেনে যাব। ডেল্টা পি মানে কি? ডেল্টা পি হচ্ছে এম ডেল্টা ভি। এম হচ্ছে ভর, ডেল্টা ভি হচ্ছে বেগের অনিশ্চয়তা। তাহলে এম যদি বসিয়ে দেই তাহলে আমি কি পেয়ে যাব? ডেল্টা ভি বেগের অনিশ্চয়তা পাবো। তো তুমি যদি সত্যি সত্যি 1 মিটার একটা ডাইমেনশনের বক্সের ভিতরে একটা ছোট কিছু রাখো, ধরো যাক 100 গ্রামের একটা ফল রাখলে, তাহলে দেখতে পাবে সেটার জন্য বেগের অনিশ্চয়তা পাবে খুবই কম। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যখন ফ্রিজের ভিতরে একটা কমলা রেখে ফ্রিজের দরজাটা লাগিয়ে দাও, তখন কমলাটা আসলে একটু একটু করে নড়তে থাকে। কতটুকু বেগে নড়তে থাকে? এখান থেকে ডেল্টা ভি যত আসবে তত বেগে কমলাটা নড়তে থাকে। বিশ্বাস হচ্ছে না? তাহলে তুমি এখান থেকে হিসাব করে দেখো সেই ডেল্টা ভি এর ভ্যালুটা কত আসে। দেখবে ডেল্টা ভি এর ভ্যালুটা আসবে অসম্ভব রকমের ছোট। তাহলে এত কম বেগে যদি নড়তে থাকে, তুমি আসলে টেরই পাবে না। কিন্তু এই বেগটাই বৃদ্ধি পাবে কার বেলায়? যার বেলায় ভর এই এম অত্যন্ত ছোট। সেটা কারা হতে পারে? আজ তো একটা ফল নিশ্চয়ই এত ছোট ভর না, তাহলে কারা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের বেলায় জিনিসটা কাজ করবে। তার মানে এদের বেলায় আমরা এই নড়াচড়াটার একটা ইফেক্ট দেখতে পাবো। আদারওয়াইজ বড় সড়ো বডি যেগুলা ম্যাক্রো বডি, তাদের জন্য আমরা দেখতে পাবো না। সাব অ্যাটমিক পার্টিকেল গুলোর জন্য এই ইফেক্টটা দেখতে পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা এই আমরা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল নিয়ে কথা বলছিলাম। তো এইরকম অবস্থান আর ভরবেগ নিয়ে যেমন সূত্রটা হয়, তেমনি এনার্জি আর টাইম নিয়েও সেম সূত্রটা হয়, h কাট বাই 2 সেম সূত্রটা এটা নিয়েও হয়। তবে অলরেডি আরো অনেককে দেখলাম যে আমাদের এখানে কমেন্ট করেছো। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছো যে 1 AMU এর সমান শক্তি কিভাবে নির্ণয় করব। 1 AMU সমান কত ভর তুমি নিশ্চয়ই জানো। সেই ভর m হলে তাকে c স্কয়ার দিয়ে গুণ করলেই আমরা এনার্জি পেয়ে যাচ্ছি। তো অলরেডি অনেকে আমাদের এর আগের প্রশ্নের উত্তর দিয়েছিলে 0.414 ভোল্ট। তারপর আরো অনেককে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরগুলো দিতে পেরেছো। নাইমুল হাসান, সিয়াম, ফুয়াদ, মহারানী, তোমরা। এরপর হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল কেন হলো আমাকে জিজ্ঞেস করেছো প্রতীক। গ্রেটার ইকুয়াল মানে হচ্ছে এর চেয়ে কম হবে না, অ্যাট লিস্ট এত কিংবা তার চেয়ে বড়, এর চেয়ে কম হবে না, এর চেয়ে বেশি হবে। তো এই ছিল। তো আমরা এইটুকু পর্যন্ত এখন এই ক্লাসটাতে থামবো। আমরা নেক্সট ক্লাসে আপেক্ষিকতা নিয়ে ফিরে আসবো রাত 9টার ক্লাসে। তো অবশ্যই কেউ মিস করবে না এবং বাকিদেরও শেয়ার করে জানিয়ে দিবে
তো আমরা 1 ঘন্টার জন্য একটা বিরতি নিচ্ছি, আবারও 9টার ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।